ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স বা মেজরে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 5 পেপারটি রয়েছে বা মেজর 5 আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপার থেকে একটি 20 নম্বরের প্রশ্ন দক্ষিণ ভারতের গিল্ড ব্যবস্থা এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 20 নম্বর 1000 ওয়ার্ডের অ্যান্সার তোমাদেরকে প্রোভাইড করব এই ভিডিওর ভিতর দিয়ে। এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা হয়েছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। বাকি 2-1টি প্রশ্নে যেগুলো উত্তর এখনও দেওয়া হয়নি, খুব দ্রুত তোমাদের সামনে সেগুলো নিয়ে আসবো। তা দেখো, দক্ষিণ ভারতের গিল্ড ব্যবস্থা, আগে আমাদেরকে জানতে হবে যে গিল্ড জিনিসটা কি। তা গিল্ড ব্যবস্থা, এই গিল্ডের আরেক নাম শ্রেণী বা পুগ বা সংঘ। এক গিল্ডের একাধিক নাম রয়েছে। গিল্ড মানে আমরা যদি বাংলায় বলি একেবারে সহজ ভাষায় তাকে বলবো বণিক সংঘ, অর্থাৎ যে বণিক বা ব্যবসাদাররা ব্যবসা বাণিজ্য করেন তাদের নিজেদের যে সংগঠন, সেই সংগঠনের নাম গিল্ড। এই গিল্ডের আরেক নাম বণিক সভা বা শ্রেণী বা পুগ বা সংঘ। এখন ভারতে প্রাচীনকালেই কিন্তু এই গিল্ড ব্যবস্থা প্রথম গড়ে ওঠে, আদি মধ্যযুগে বা মধ্যযুগে নয়। গুপ্ত যুগে আমরা দেখব যে বর্ণ ব্যবস্থা অনেক বেশি জটিল আকার ধারণ করে। কারণ কি? কারণ সেই সময় বিভিন্ন জাতের মানুষ বা বিভিন্ন পেশাজীবী মানুষের আবির্ভাব ঘটে। চর্মকার, স্বর্ণকার, তন্তুবায়, কুম্ভকার, নাপিত, ধোপা, বিভিন্ন শ্রেণীর মানুষ, পেশাদার মানুষের আবির্ভাব ঘটে এবং এই পেশাদার মানুষরা তাদের নিজেদের একটা সংগঠন তৈরি করে। কারণ নিজেরা যে কাজটা তারা করছে, যে ব্যবসা তারা করছে, সেই ব্যবসাটা যাতে ভালোভাবে পরিচালনা করতে পারে এবং নিজেদের স্বার্থ যাতে বজায় থাকে, সেই উদ্দেশ্যে এই সমস্ত পেশাদার মানুষরা নিজেদের মতো করে একটা করে সংগঠন বানিয়েছিল। অর্থাৎ ধোপাদের একটা সংগঠন ছিল, নাপিতদের সংগঠন ছিল, স্বর্ণকারদের সংগঠন ছিল। আধুনিককালে আমরা যেমন দেখি যে ইউনিয়ন, বিভিন্ন ক্ষেত্রে ইউনিয়ন দেখি, অটো ইউনিয়ন, টোটো ইউনিয়ন, বিভিন্ন ইউনিয়ন। এই ইউনিয়নই কিন্তু এই গিল্ডেরই একটা রূপ। বর্তমানে বাংলাদেশে বা আমাদের কলকাতাতে বা পশ্চিমবাংলায় যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য বণিক সভা রয়েছে, দ্য চেম্বার অফ কমার্স বলা হয়। এই চেম্বার অফ কমার্স কিন্তু পশ্চিমবাংলায় ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে, যারা মার্চেন্ট বণিক তাদেরকে নিয়ন্ত্রণ করে। একটা আইন কানুন, একটা পরিকাঠামো, একটা বাণিজ্যিক প্রশাসন ব্যবস্থা গড়ে তুলে এই গিল্ড কিন্তু পরিচালিত হয়। প্রতিটা রাজ্যে কিন্তু একটা করে গিল্ডের বা বণিক সভা রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিন্তু বণিক সভা রয়েছে। তো এই বণিক সভার আবির্ভাব ঘটে আমরা দেখি যে প্রাচীনকালে, বিশেষ করে গুপ্ত যুগে প্রথম গিল্ড গড়ে উঠছে খুব শক্তিশালী আকারে। পরবর্তীকালে অর্থাৎ গুপ্ত যুগের পরে, গুপ্ত যুগে আমরা জানি গুপ্ত যুগের যে পতন হয়, সে পতনের একাধিক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্যের অবক্ষয়। ফলে গুপ্ত যুগের পরে আমরা দেখব এই গিল্ড বা শ্রেণী বা পুগ বা নিগম, এদের ক্ষমতা অনেকটা কমে যায় এবং এদের যে প্রভাব বা এদের যে একটা সমাজের উপরে বা রাজনীতিতে তাদের একটা প্রভাব ছিল, সেটা কিন্তু অনেকটা কমে যায়। অর্থাৎ গিল্ড আর সক্রিয় থাকে না আগের মতো। তখন সারা ভারতবর্ষের দিকে যদি আমরা দেখি, আদি মধ্যযুগে অর্থাৎ গুপ্ত যুগের শেষ এবং মুসলিম যুগের শুরু 1206, এই সময়টাকে আমরা বলি আদি মধ্যযুগ। তো এই আদি মধ্যযুগে ভারতবর্ষের মধ্যে, বিশেষ করে দক্ষিণ ভারতে, গিল্ড কিন্তু কিছুটা সক্রিয় ছিল। তাহলে গিল্ড কি করত? গিল্ড তৈরি করা হয়েছিল বিভিন্ন পেশাজীবী মানুষের নিজেদের ব্যবসাকে নিয়ন্ত্রণ করার জন্য, পণ্য চলাচলকে অবাধ করার জন্য, পণ্যের যে দাম সেটাকে ঠিক করার জন্য এবং এক কথায় ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা। একটা সুন্দর সুষ্ঠু পরিকাঠামোর মধ্য থেকে এই ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার জন্য গিল্ড গড়ে ওঠে। তো গিল্ডের যেই সমস্ত কার্যাবলী পরিচালনা করার জন্য একটা কেন্দ্রীয় একটা বোর্ড থাকতো, 5 জন 6 জন 10 জন মানুষকে নিয়ে একটা বোর্ড থাকতো যার নাম কার্যচিন্তক। আর এই বোর্ডের অর্থাৎ গিল্ডের একজন করে প্রধান থাকতেন যার নাম মহাত্তর। এই মহাত্তর বা গিল্ড দেখা যায় যে আদি মধ্যযুগে বিশেষ ভূমিকা পালন করছে। তারা ধর্মীয় ক্ষেত্রে ভূমিকা পালন করছে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে তাদের ভূমিকা পালন করছে। পাশাপাশি তাদের মূল যে কাজকর্ম সেটা কিন্তু এই ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা, বণিকদেরকে নিয়ন্ত্রণ করা। কোনো বণিক যদি নিয়মকানুন অমান্য করে তাকে কঠোর শাস্তি দেওয়া, তাকে জরিমানা করা
এবং এই গিল্ড বা বণিক সংঘ নিজেদের পরিচালনা করার জন্য নিজেরাই আইন কানুন তৈরি করতেন। রাষ্ট্র বা রাজা কিন্তু এখানে খবরদারি করতেন না। এই গিল্ডগুলো এক রাজ্য ছেড়ে আরেক রাজ্যে অবাধ যাতায়াত করতে পারত, রাজার উপর প্রভাব বিস্তার করতে পারত। এমনকি রাজার যখন টাকার বা অর্থের প্রয়োজন হতো তখন এই গিল্ড বা বণিক সংঘ কিন্তু রাজাকে টাকা পয়সা ধার দিতেন। কারণ এই গিল্ড বা বণিক সংঘ শুধুমাত্র একটা সংস্থা না, এটা একটা ব্যাংকিং ব্যবস্থা হিসেবে গড়ে ওঠে। অনেক মানুষ এখানে টাকা জমা রাখতেন এই গিল্ডে, ব্যাংকের মতো। গিল্ড আবার বণিকদের, যারা ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে কিন্তু টাকা সুদে ধার দিতেন। তো এইভাবে একটা ব্যাংকিং ব্যবস্থাও গড়ে উঠেছিল গিল্ডের ভিতর দিয়ে। দেখো, ইউরোপে আমরা জানি যে ইতালির বণিকরা প্রথম ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করেছিল। তাই সেখানে ভেনিসের বণিকরা ছিল, ফ্লোরেন্সের বণিকরা ছিল সেক্ষেত্রে এগিয়ে। তা মার্চেন্ট অফ ভেনিস বলেও কিন্তু বণিক সংঘ ইতালিতেও গড়ে ওঠে সেই ব্যবসা বাণিজ্যের আদিকাল থেকে। তা ভারতবর্ষে গুপ্তযুগের পতনের পর এই বণিক সংঘ বা গিল্ডের প্রভাব কিছুটা কমে গেলেও দক্ষিণ ভারতে এদের ব্যাপক প্রভাব ছিল। আধুনিককালের ব্রজদুলাল চট্টোপাধ্যায় আর চম্পক লক্ষ্মী বা রমেশচন্দ্র মজুমদার, এনাদের গবেষণা থেকে আমরা দক্ষিণ ভারতের এই গিল্ড সম্পর্কে জানতে পারি। এছাড়া দক্ষিণ ভারতের গিল্ড সম্পর্কে জানতে গেলে যে ঐতিহাসিক উপাদান আমাদের দরকার, সেখানে সাহিত্যিক উপাদান যেমন একদিকে আমরা পাই, আবার প্রত্নতাত্ত্বিক উপাদানও পাই। প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে বিভিন্ন শিলালেখ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটক এই তিনটি রাজ্যের বিস্তৃত অঞ্চলে অনেক শিলালিপি পাওয়া গেছে, যে শিলালিপিগুলি থেকে আমরা এই গিল্ড সম্পর্কে জানতে পারি। যেমন তামিলনাড়ুতে তিরুমালাই, পনমলাই এরকম বিভিন্ন শিলালিপি আছে, যে শিলালিপিগুলি থেকে আমরা একটা গিল্ডের ব্যাপারে বারে বারে জানতে পারি। সেটি হচ্ছে, দেখো এখানে গিল্ডের নাম দেওয়া হয়েছে আয়াভোল। আয়াভোল পরবর্তীকালে এই নামটা হয়ে যায় আইহোল, একটা জায়গার নাম অন্ধ্রপ্রদেশে, যেখানে আইহোল একটা শিব মন্দির আছে, যার গায়ে দ্বিতীয় পুলকেশী সভাকবি রবি কীর্তি লিখেছিলেন আইহোল প্রশস্তি। তা এই যে আয়াভোল, মানে অর্থাৎ আইহোলের আগে নাম ছিল আয়াভোল। আয়াভোল 500 স্বামীর সংগঠন। এই গিল্ডার কি নাম আছে? আইভোল 500 স্বামীর সংগঠন। এই গিল্ড ছিল দক্ষিণ ভারতের সব থেকে বড় গিল্ড। এমনকি বলা যায় আদি মধ্যযুগে ভারতবর্ষের সব থেকে বড় বণিকদের সংগঠন ছিল এই আয়াভোল 500 স্বামীর সংগঠন। এই সংগঠন শুধু দক্ষিণ ভারতের ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করতো না, তারা দেশের বাইরেও বিভিন্ন দেশের সাথে কিন্তু ব্যবসা বাণিজ্য করতো। উত্তর শ্রীলঙ্কা, সুমাত্রা, থাইল্যান্ড, বার্মা, বিভিন্ন দেশের সাথে যে বৈদেশিক বাণিজ্য সেটাকে নিয়ন্ত্রণ করতেন। এবং দক্ষিণ ভারতের ব্যবসা বাণিজ্যের প্রায় 80% নিয়ন্ত্রণ করত এই আয়াভোল 500 স্বামীর সংগঠন। এবং দক্ষিণ ভারতের বিভিন্ন শিলালিপিতে আমরা এই নামটা কিন্তু বারে বারে পাই। তারপরে দেখো রয়েছে মণিগ্রাম। তা মণিগ্রামও একটা বণিকদের সংগঠন, এবং এই মণিগ্রাম ছিল স্থানীয় স্তরের একটি সংগঠন। বিভিন্ন অঞ্চলে এই সংগঠন খুব কার্যকরী ছিল মণিগ্রাম। এছাড়াও নানাদেশি, ভালাঞ্জিয়ার, অঞ্জবর্ণম এরকম একাধিক সংগঠনের নাম বা গিল্ডের নাম আমরা করতে পারি। এই গিল্ডগুলো ছিল কিন্তু বিদেশি বণিকদের সংগঠন। যে সমস্ত বিদেশি বণিকরা, আরব বণিক বা সুমাত্রা, মালয়, জাভা, সিঙ্গাপুরের যে সমস্ত বণিকরা আদি মধ্যযুগে দক্ষিণ ভারতে ব্যবসা বাণিজ্য করতে আসতেন, তারা নিজেদের একটা সংগঠন তৈরি করে রেখেছিলেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। তাদের নাম যেমন নানাদেশি, অর্থাৎ নানা দেশ থেকে এখানে বণিকরা আসছেন, এসে এই সংগঠনটা তৈরি করছেন। ভালাঞ্জিয়ার এবং অঞ্জবর্ণম এতগুলো সংগঠন আছে, গিল্ড আছে, কিন্তু সব থেকে বড় গিল্ড হচ্ছে এই আয়াভোল 500 স্বামীর সংগঠন। এবং স্থানীয় স্তরে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের স্থানীয় স্তরে সর্ববৃহৎ একটি সংগঠন বা গিল্ড ছিল মণিগ্রাম। তো এই হচ্ছে গিল্ডের, এই গিল্ডগুলোর উপরেই কিন্তু আমাদের নোটসে আলোচনা করতে হবে। এখন আসি গিল্ডের কার্যাবলী কি আছে। দেখো এখানে গিল্ডের কাজগুলো আমি একটু আলাদাভাবে এখানে উল্লেখ করেছি। বাণিজ্য নিয়ন্ত্রণ, অর্থাৎ ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা, পণ্যদ্রব্যের দাম ঠিক করে দেওয়া, চাহিদা যোগানের মধ্যে ব্যালেন্স তৈরি করা, এবং বাজারের পণ্য সামগ্রীকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করত এই গিল্ড। এরপরে রয়েছে ব্যাংকিং। তা এই গিল্ড ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন, করার পাশাপাশি তারা টাকা বা ধার দিতেন বণিকদের। আবার এই গিল্ডগুলো টাকা জমা রাখতেন ব্যাংকের মতো।
অর্থাৎ টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অনেকটা ব্যাংকের মতো কাজ করতো গিল্ড। সামাজিক ভূমিকা, তো এই গিল্ডের যিনি অধিপতি মহোত্তর, তিনি একাধিক ভূমিকা পালন করতেন। যে অঞ্চলে গিল্ড ছিল সেই অঞ্চলে কোনো অপরাধ হলে তার বিচার করতেন এই গিল্ডের প্রধান মহোত্তর। সামাজিক ক্ষেত্রে ভূমিকা নিতেন, ধর্মীয় ভূমিকা, যে বিভিন্ন মঠ মন্দির রয়েছে সেই মঠ মন্দিরকে প্রচুর অর্থ দান করা হতো গিল্ডের তরফ থেকে, অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিচ্ছে। রাজনৈতিক প্রভাব, তাই এক রাজ্য ছেড়ে আরেক রাজ্যে ব্যবসা বাণিজ্য করার জন্য অবাধে যাতায়াত করতেন, রাজার উপরে প্রভাব বিস্তার করতেন, রাজাকে অর্থ দিয়ে সাহায্য করতেন, ঋণ দিতেন। এক কথায় এই গিল্ডগুলো সেই সময় দক্ষিণ ভারতের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় সমস্ত দিক দিয়ে একটা ভালো রকম প্রভাব কিন্তু বিস্তার করতে পেরেছিল। তাই দক্ষিণ ভারতের এই গিল্ড নিয়ে 20 নম্বরের 1000 ওয়ার্ডের যে অ্যান্সার সেটি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। 4th সেমিস্টার হিস্ট্রি DSCC 5 20 নম্বরের প্রশ্ন, আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের গিল্ড ব্যবস্থা কেমন ছিল? উত্তর যেভাবে লিখবে, গিল্ড বা শ্রেণী বলতে বোঝায় শিল্প তথা কারিগরি শিল্পের সংগঠন বা প্রতিষ্ঠানকে পণ্যসমূহের উন্নত মান বজায় রাখা এবং দাম বৃদ্ধি রোধ করার ব্যাপারে রাষ্ট্র ছাড়াও এই প্রতিষ্ঠানটির বিশেষ ভূমিকা ছিল। গিল্ড বা শ্রেণী তথা এই বাণিজ্যিক সংগঠনটি সংগঠিত ও পরিচালিত হতো বণিকদের দ্বারা। তবে গুপ্ত আমল তথা প্রাচীন যুগের গিল্ডগুলির ন্যায় আদি মধ্যযুগের গিল্ডগুলি অতি সক্রিয় ও প্রভাবশালী ছিল না। তথাপি এই পর্বের গিল্ডগুলির গুরুত্বকে অস্বীকার করা যায় না। মনুস্মৃতির ওপর মেধাতিথির ভাষ্য, লেখ পদ্ধতি গ্রন্থ, জিন সেনসুরির কথা কোষ প্রকরণ গ্রন্থ, বৃহদ্ধম্ম ও ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রভৃতি সাহিত্যিক উপাদান এবং উত্তর ভারত ও বিশেষ করে দক্ষিণ ভারতের কয়েকটি লেখ থেকে এই গিল্ড সম্পর্কে তথ্য সংগৃহীত হয়ে থাকে। প্যারা করে আদি মধ্যযুগের গিল্ডগুলির অবস্থা কেমন ছিল? সমকালীন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঐতিহাসিকগণ বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। UN ঘোষাল লিখেছেন যে এই যুগে গিল্ড ও ওই জাতীয় প্রতিষ্ঠানগুলি পূর্ববর্তী শতাব্দীর ন্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মনুস্মৃতির উপর মেধাতিথির ভাষ্যের আলোকে তিনি দেখিয়েছেন যে আলোচ্য পর্বে শিল্প ও বাণিজ্য সংক্রান্ত গিল্ডগুলি যথারীতি তাদের কাজকর্ম সম্পাদন করত। কেননা মেধাতিথি লিখেছেন যে ব্যবসায়ী বা বণিক, কারিগর, কুশীতজীবীগণ প্রভৃতি সাধারণ বৃত্তিধারী ব্যক্তিদের সমন্বয়ে গিল্ড বা শ্রেণীগুলি গঠিত ছিল। গিল্ড বা শ্রেণী ছাড়াও বাণিজ্যিক সংগঠন সংঘের অস্তিত্ব স্বীকার করেছেন মেধাতিথি। তিনি লিখেছেন যে গিল্ডের ন্যায় সংঘ ছিল বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জাতির সমন্বিত বণিকদের সংগঠন। মেধাতিথির ভাষ্য থেকে আরও জানা যায় যে সদস্যদের মেনে চলার জন্য আইন কানুন তৈরির অধিকার ছিল গিল্ড বা সংঘগুলির উপর। কিন্তু অপর ঐতিহাসিক লালনজি গোপাল মনুস্মৃতির ওপর মেধাতিথির ভাষ্যের আলোকে কিছুটা ভিন্ন সিদ্ধান্তে এসেছেন। তার কাছে মনে হয়েছে যে সদস্যদের ওপর গিল্ড বা শ্রেণীর প্রভাব গুপ্তযুগের ন্যায় ততটা সক্রিয় ছিল না। প্যারা করে লালনজি গোপালের বক্তব্যের সূত্র ধরে আদি মধ্যযুগে গিল্ডগুলির প্রকৃত অবস্থান কেমন ছিল সে সম্পর্কে ডক্টর রণবীর চক্রবর্তী পুনর্মূল্যায়ন করার চেষ্টা করেছেন। নারদ স্মৃতিতে গিল্ড সংক্রান্ত বিষয়ে একসময় রমেশচন্দ্র মজুমদারের মতামতের সূত্র ধরে তিনি দেখাতে সচেষ্ট হয়েছেন যে গিল্ড বা শ্রেণীর আভ্যন্তরীণ পরিচালন ব্যবস্থার উপর শাসকীয় ক্ষমতা ক্রমশ বাড়ছিল এবং এরই ফলে সম্ভবত শ্রেণীর স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হয়েছিল। এছাড়া আরও কয়েকটি সাহিত্যিক উপাদানে লিপিবদ্ধ তথ্যের আলোকে আলোচ্য সময় পর্বে গিল্ডের প্রভাব প্রতিপত্তি হ্রাসের বিষয়টি প্রমাণ করতে তিনি প্রয়াসী হয়েছেন। প্রথমত দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকের রচনা লেখ পদ্ধতি গ্রন্থে শ্রেণীকরণের উল্লেখ আছে। এর থেকে অনুমিত হয় যে করণ অর্থাৎ একটি বিশেষ প্রশাসনিক দপ্তর শ্রেণীর উপর পর্যবেক্ষণ চালাতো। এই বিষয়টি গিল্ড বা শ্রেণীর কার্যকলাপের উপর প্রশাসনিক নজরদারির ইঙ্গিতবহ বলে তিনি মনে করেন। দ্বিতীয়ত আদি মধ্যযুগীয় শাস্ত্রকারগণ মিশ্র বা সংকর জাতিগুলিকে ভালো চোখে দেখতেন না। উল্লেখ্য ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকের বৃহদ্ধম্ম ও ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রেণীগুলিকে মিশ্র বা সংকর জাতি বলে ঘোষণা করা হয়েছে। বলা বাহুল্য এক্ষেত্রে শ্রেণীগুলির হীনমান পরিস্ফুট হয়ে উঠেছে। তৃতীয়ত জিন সেনসুরির কথা কোষ প্রকরণে স্বর্ণকার, কুম্ভকার, কর্মকার, কারিগর প্রভৃতির সঙ্গে সঙ্গে অধম শব্দটি যুক্ত। এর ভিত্তিতে সঙ্গত কারণেই অনুমিত হয় যে এই সমস্ত শিল্প সংঘের সামাজিক মান ছিল অত্যন্ত নিচু। চতুর্থত জম্বুদ্বীপ প্রজ্ঞপ্তি নামে একটি গ্রন্থে কারিগরদের তথা তাদের পেশার অন্তর্ভুক্ত গিল্ডগুলিকে নরুয়া বা স্পৃশ্য এবং বড়ুয়া বা অস্পৃশ্য এই দুটি গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে
সুবর্ণকার, কুম্ভকার, পাচক, নাপিতকে অর্থাৎ তাদের গিল্ডগুলিকে স্পৃশ্য বা শুদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। অপরদিকে চর্মকার, তৈলিক, অশ্ব শকট চালক, কাশারি, ধীবর প্রমুখরা অর্থাৎ তাদের পেশার অন্তর্ভুক্ত গিল্ডগুলি অস্পৃশ্য বলে ঘোষিত হয়েছে। প্যারা করে এইভাবে দেখা যায় যে আদি মধ্যযুগের গিল্ডগুলি নানা সামাজিক বিধিনিষেধের দ্বারা পিষ্ট হয়ে দুর্বল হয়ে পড়েছিল। তাদের গুরুত্ব ও প্রভাব প্রতিপত্তি আগের তুলনায় হ্রাসপ্রাপ্ত হয়েছিল। আদি মধ্যযুগে গিল্ডগুলির গুরুত্ব হ্রাস পেলেও এগুলির অস্তিত্বের সংকট দেখা যায়নি। ত্রয়োদশ শতক পর্যন্ত শ্রেণী ও গিল্ডগুলির অস্তিত্ব ভালোভাবেই বিরাজমান ছিল। আর চম্পক লক্ষ্মী লিখেছেন যে তামিলনাড়ুর শক্তিশালী বাণিজ্যিক সংগঠনগুলির অবসান ঘটেছিল চতুর্দশ শতকে, যদিও পরবর্তীকালে অন্ধ্র অঞ্চলে এগুলির সাময়িক পুনরুত্থান ঘটে। প্যারা করে আলোচ্য পর্বে গিল্ড বা শ্রেণীর সংবিধান বা নিয়মকানুন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এ যুগের স্মৃতিশাস্ত্রগুলিতে এগুলি থেকে জানা যায় তাঁতি, মৃৎশিল্পী, উদ্যানপালক, কারিগর প্রভৃতি গিল্ডের প্রধানদের বলা হতো মহোত্তর। প্রতিটি গিল্ডের যে পরিষদ থাকতো তারও প্রধান সদস্য ছিলেন তিনি। গিল্ড ও এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত গোষ্ঠীগুলি সম্পর্কে বিধান লিপিবদ্ধ হয়েছে স্মৃতিচন্দ্রিকাতে। এর থেকে জানা যায় যে গোষ্ঠীগুলির মধ্যে চুক্তি সম্পাদিত হতো, কখনো কখনো রাজার ওপরেও চুক্তি আরোপিত হতো। প্রধানত খরা জাতীয় বিপর্যয় এবং চোরদের অত্যাচার ও নিগ্রহ থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে এই ধরনের চুক্তি হতো। চুক্তি ভঙ্গ করলে শাস্তির ব্যবস্থা ছিল এবং চুক্তি ভঙ্গকে বলা হতো সম্বিদ ব্যতিক্রম। এই গ্রন্থটি থেকে আরও জানা যায় যে কোনো দূতকে অশ্রদ্ধা করলে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে নিগমগুলি জরিমানা আদায় করতে পারত। এছাড়া আরও নিয়ম ছিল যে একটি নির্দিষ্ট পণ্য একটি নির্দিষ্ট শ্রেণীর কাছেই বিক্রি করা যাবে, অন্য কোনো শ্রেণীকে তা বিক্রি করা যাবে না। এই বিষয়গুলি থেকে প্রমাণিত হয় যে কারিগরি ও বাণিজ্যিক গিল্ডগুলি তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে এবং বাণিজ্যিক নিয়ন্ত্রণ করতে নিজেরাই আইন তথা নিয়মকানুন তৈরি করত। কাজকর্মকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে গোষ্ঠীগুলির প্রয়োজন মতো 2 অথবা 3 অথবা 5 জন পরিদর্শকের সমন্বয়ে একটি বোর্ড বা পরিষদ গঠন করতে পারত। এটি পরিচালিত ছিল কার্যচিন্তক নামে। শ্রেণী বা গিল্ড বা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির কার্যকলাপে রাজকীয় হস্তক্ষেপের নীতি বহাল ছিল। শুধু সাহিত্যিক উপাদান নয়, আদি পর্বের লেখমালায় বিশেষ করে দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারতের লেখ সমূহে গিল্ড বা শ্রেণীর উল্লেখ পাওয়া যায়। গিল্ডের কার্যকলাপেরও পরিচয় মেলে এগুলি থেকে। দক্ষিণ ভারতের কয়েকটি শিল্প সংগঠনের উল্লেখ রয়েছে শিলারৈখিক উপাদানে। এগুলি হলো গ্রাম, নানাদেশী, ঐন্যরূবর, বলাঞ্জিয়র, অঞ্জু, বন্নম প্রভৃতি। এগুলি ছাড়াও চোল ও পাণ্ড্য রাজাদের বহু সংখ্যক লেখে কুদ্দিরৈচেত্তি নামে ঘোড়া ব্যবসায়ীদের একটি বিখ্যাত গিল্ডের উল্লেখ আছে। উল্লেখ্য অশ্ব ব্যবসায়ীদের এই সংগঠনটির প্রধান কেন্দ্র ছিল সম্ভবত মলয় মণ্ডলম, বর্তমান ত্রিবাঙ্কুরে। প্যারা করে লেখমালায় বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নাম উল্লেখ থাকলেও আদি মধ্যযুগের দক্ষিণ ভারতীয় বাণিজ্য পরিচালিত ও নিয়ন্ত্রিত হতো প্রধানত আইহোলের উন্নরূবর বা 500 স্বামী 500 স্বামী সংগঠনটি কর্তৃক। এই 500 ছিল স্থান থেকে স্থান অন্তরে গমনকারী বণিকদের দক্ষিণ ভারতীয় একটি বৃহত্তর সংগঠন। মণিগ্রাম ছিল একটি স্থানীয় বণিক সংগঠন যেটি নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে কাজে নিযুক্ত থাকত। 500 সংগঠনটির প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে ইন্দ্রপলের অন্তর্ভুক্ত কয়েকটি গোষ্ঠীর বণিক বৃত্তি বহির্ভূত চরিত্রের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। এগুলি হলো পঞ্চাল, কুম্ভলিক প্রভৃতি। তামিলনাড়ুর শিবনগর তালুকের অন্তর্গত তিরুমালাই লেক এবং অন্ধ্রপ্রদেশে প্রাপ্ত তেলুগু ভাষায় লেখা থেকে বোঝা সম্ভব হয় যে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলের বহু জাতি ও ভিন্ন ধর্মের মানুষ একটি উদ্দেশ্যকে সামনে রেখে 500 সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল। বলা বাহুল্য এই উদ্দেশ্যটি ছিল বাণিজ্যকে সুনিয়ন্ত্রিত করা। প্যারা করে দক্ষিণ ভারতের আন্তঃআঞ্চলিক ব্যবসা ও বাণিজ্যে 500 সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই 3টি বৃহত্তর অঞ্চলে প্রাপ্ত বহু সংখ্যক লেখতে গিল্ডের ধারাবাহিক উল্লেখ থেকে এই ধারণা লাভ সম্ভব হয়েছে। এই সংগঠনটির অন্তর্ভুক্ত গোষ্ঠীগুলি সমুদ্র বাণিজ্যে অংশগ্রহণ করত। উত্তর শ্রীলঙ্কা, সিয়াম অর্থাৎ দক্ষিণ থাইল্যান্ডে, সুমাত্রা ও বার্মায় প্রাপ্ত গিল্ড সংক্রান্ত তথ্য সমৃদ্ধ লেখগুলি থেকে এ বিষয়ে জানা সম্ভব হয়। শিকারপুর লেক থেকে জানা যায় যে বণিকরা স্থলপথে ও বিশেষভাবে জলপথে উন্নত মানের হস্তি ও ঘোড়া ছাড়াও অসংখ্য নীলকান্তমণি, মুক্তা, হীরা, লাপিস লাজুলি, চন্দন, কর্পূর, কস্তুরী, জাফরান নিয়ে আসতেন। তামিলনাড়ুর রামানাথপুরম জেলার
পিরানমালাই লেখতে উল্লেখিত আমদানিকৃত পণ্যগুলি হলো চন্দন কাঠ, সিল্ক, গোলাপ জল, কর্পূর তেল এবং হাতি ও ঘোড়া। বলা বাহুল্য এই বৃহত্তর বাণিজ্যিক কর্মকাণ্ডে 500 নামে পরিচিত সংগঠনটি ছাড়াও মণিগ্রাম, অঞ্জু বন্যম প্রভৃতি শিল্প সংগঠনগুলি অবিসংবাদী ভূমিকা পালন করত। প্যারা করে শেষ প্যারা। দক্ষিণ ভারতের গিল্ড ও বাণিজ্যিক সংগঠনগুলি ছাড়াও আদি মধ্যযুগের অর্থনৈতিক ইতিহাসে গ্রাম্য সমিতির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন ইউএন ঘোষাল। উল্লেখ্য, খ্রিস্টীয় নবম ও দশম শতকে দক্ষিণ ভারতীয় লেখগুলিতে গ্রাম্য প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান, সভা ও উর কর্তৃক কল্যাণমূলক কাজকর্মের দরুন প্রজাবর্গের কাছ থেকে অর্থ জমা রাখার কথা বারে বারে উল্লেখিত হয়েছে। এর ভিত্তিতে ইউএন ঘোষাল অনুমান করেছেন যে সভা ও উর নামক ওই গ্রাম্য প্রতিষ্ঠান দুটি গিল্ডের ন্যায় ব্যাংকারের কাজ করত। তো এই ছিল দক্ষিণ ভারতের গিল্ড ব্যবস্থা। বা প্রশ্ন যদি আসে যে আদি মধ্যযুগের গিল্ড ব্যবস্থা, তা হলেও কিন্তু এই একই উত্তর হবে। দুটি প্রশ্নের একই উত্তর, আদি মধ্যযুগের গিল্ড বা দক্ষিণ ভারতের গিল্ড। এই প্রশ্নের উত্তরটা তোমরা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।